5 আছে, 6 আছে, 7, 8, 9, হ্যাঁ, ফিব্রিনোজেন, প্রোটিন সি, এস, এগুলো হচ্ছে কি আপনার কোয়াগুলেটিং ফ্যাক্টর। এই কোয়াগুলেটিং ফ্যাক্টর এগুলো লিভার উৎপাদন করে রক্তকে তার স্বাভাবিক ঘনত্বে রাখে। রক্তকে তার স্বাভাবিক ঘনত্বে রাখে এই কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলোকে লিভার উৎপাদন করে। এবং আরেকটা বিষয় যেটা করতেছে, আমরা যে খাবারটা গ্রহণ করলাম পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে গেল, লিভারে সেখানে ফ্যাট গেল, সেখানে প্রোটিন গেল, সেখানে কার্বোহাইড্রেট গেল, ভালো কথা। সেখান থেকে যে ওয়েস্ট প্রোডাক্টটা হচ্ছে সেটা কি, যে আমরা প্রোটিনটা নিচ্ছি সেটাকে অ্যামাইনো অ্যাসিডটাকে যখন ভেঙে ফেলতেছে, ভেঙে ফেললে যখন এনার্জি উৎপাদন হয় ওই সময় অ্যামোনিয়া তৈরি হয়। অ্যামোনিয়া আবার ব্রেক হয়ে ভেঙে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়াকে লিভার ব্লাডে থ্রো করে। লিভার এই ইউরিয়াকে উৎপাদন করে ব্লাডে থ্রো করতেছে লিভার। ব্লাডে যখন যাচ্ছে সেটা আবার কিডনির মাধ্যমে ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। এখানে লিভারের সঙ্গে কিডনির একটা যোগাযোগ রয়েছে এই ইউরিয়া তৈরি এবং এটা বডি থেকে বের করা যায়। তাহলে লিভার ইউরিয়া তৈরি করে সে ব্লাডে থ্রো করতেছে, আর ব্লাড থেকে সেটা বের করে দিচ্ছে কিডনি। তাহলে দেখুন, আমরা যদি লিভারের ফাংশন মোটামুটি বলি, তাহলে সে কি করতেছে, আমাদের যে ব্লাড আছে এই ব্লাডের বিভিন্ন রকম উপাদান যেগুলো প্রয়োজন, এনজাইম দরকার, তারপরে আমাদের সেখানে বাইল দরকার, তারপরে কোয়াগুলেটিং ফ্যাক্টর দরকার, এই বিষয়গুলোকে রেগুলেট করতেছে লিভার। এই জন্য বলা হচ্ছে রেগুলেটস মোস্ট কেমিক্যাল লেভেল ইন দ্য ব্লাড। ব্লাডের অধিকাংশ কেমিক্যাল লেভেল গুলো লিভার রেগুলেট করতেছে। হ্যাঁ, তারপরে কি স্পিড বাইল, যেটা বলেছি আগে বলেছি, এবং সে কি করতেছে, ক্যারি অ্যাওয়ে ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য লিভার। লিভার থেকে যে ওয়েস্ট প্রোডাক্টটা সেটা কি ইউরিয়া, ইউরিয়া এটাকে বাইরে বের করে দিয়ে যাচ্ছে লিভার। তাহলে লিভারের মোটামুটি ফাংশন গুলো কিন্তু আমরা জানলাম। একটু বিস্তৃত ভাবে যদি আমরা জানতে চাই এটার সঙ্গে যোগ করে, তাহলে আমরা এভাবে বলতে পারি, লিভারের যে প্রাইমারি ফাংশন গুলো, বাইল প্রোডাকশন করতেছে এবং এক্সক্রিশন করতেছে, এবং এর সঙ্গে বিলিরুবিন, কোলেস্টেরল, হরমোন, ড্রাগ, এগুলো কি করছে, এক্সক্রিশন করতেছে। আমরা যে ফুড ফর্মের ড্রাগ গুলো খাই সেগুলো কিন্তু এগুলোকে বডি উপযোগী করে, সেলের উপযোগী করে ভেঙে সেই কাঠামো দান করে লিভার। হ্যাঁ, এই জন্য যত রকম ফুড ফর্মের ড্রাগ খাওয়া হয় সবই কিন্তু লিভার সেগুলোকে বডির উপযোগী করে ফেলে। এই জন্য ড্রাগটা যদি এফেক্টেড হয় তা লিভারই কিন্তু সেক্ষেত্রে মোস্টলি এফেক্টেড হয়। তারপরে কি কোলেস্টেরল, কোলেস্টেরল এবং হরমোন, বিভিন্ন রকমের হরমোন এবং কোলেস্টেরল, বিলিরুবিন, বিলিরুবিন, এগুলো কিন্তু লিভার উৎপাদন করতেছে এবং এক্সক্রিশন করতেছে। মেটাবলিজম অফ ফ্যাট, প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট, যেটা আমি আগে বলেছি, যেটা ব্যাখ্যা করেছি, যে ফ্যাট মেটাবলিজম করতেছে, করে এনার্জি প্রোডাকশন করতেছে, এবং ফ্যাটকে মেটাবলিজম করতে গিয়ে তাকে কি করতে হচ্ছে, বাইল প্রোডাকশন করতে হচ্ছে। প্রোটিনকে মেটাবলিজম করতে গিয়ে দুই রকমের এনজাইম, এসজিপিটি এবং এসজিওটি, এগুলোকে তৈরি করতে হচ্ছে এবং সেগুলোকে নিঃসরণ করে লিভার। হ্যাঁ, তাহলে লিভারের এই কাজের সঙ্গে আর একটা যেটা কাজ করে সেটা হচ্ছে লিভারকে বলা হয় স্টোর হাউস, আমাদের দেহের গুদাম। আচ্ছা, একজন করোনার জন্য আমরা বাসা থেকে বের হতে পারবো না, আমরা বেশি বেশি চাল ডাল তরি তরকারি কিনে রাখতেছি, গুদামজাত করে রাখছি কেন, তাতে করে আমরা একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড পর্যন্ত ইউজ করতে হবে। ঠিক একইভাবে আমরা তো কন্টিনিউ খাবার খাই না, আমরা একটা নির্দিষ্ট সময় পর পর খাবার খাই। তো এই মিন দ্য টাইমে যদি বডির ঘাটতি দেখা যায়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের ঘাটতি দেখা যায়, তবে সেই ক্ষেত্রে লিভার কি করে, সে এগুলোকে সাপ্লাই দেয়। এই কাজটা করতে গিয়ে তাকে যেটা করতে হয়, প্রথমে নিজেকে স্টোর করতে হয়, কার্বোহাইড্রেটটাকে স্টোর করতে হয়, সেটা সে ফ্যাটি অ্যাসিড হিসেবে স্টোর করে। হ্যাঁ, তো এটাকে
আবার যখন বডির প্রয়োজন হয় সে আবার সেটাকে কনভার্ট করে এনার্জিতে পরিণত করে দেয়। এই জন্য স্টোরেজ অফ গ্লাইকোজেন, ভিটামিনস এন্ড মিনারেল, সে কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন, ভিটামিন, মিনারেল, এই তিনটা উপাদানই লিভার কি করে, স্টোর করে, জমা করে রাখে। সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন সাচ এস অ্যালবুমিন এন্ড ক্লোটিং ফ্যাক্টর, এবং লিভার যেটা করে তা হচ্ছে প্লাজমা প্রোটিন সিনথেসিস করে। প্লাজমা প্রোটিনটাকে, এই যে আমি বলেছিলাম যেটা, যে আমাদের বডির জন্য, আমাদের বিল্ড আপের জন্য, আমাদের সেলের বিল্ড আপের জন্য প্রোটিন দরকার, এবং এই প্রোটিনটা সেটাকে মেটাবলিজম করা, আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটাকে ব্রেক ডাউন করে সেটাকে ভেঙে আমাদের বডির মতো করে প্রোটিন ফর্মে তৈরি করা, সেটা হচ্ছে লিভারের কাজ। যেমন ধরুন আমরা অ্যানিমেল প্রোটিন খাচ্ছি, বা আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, ভেজিটেবল খাচ্ছি, যাই খাই না কেন, হ্যাঁ, সেগুলোকে বডি কনভার্ট করে ফেলে, তার প্রয়োজন অনুযায়ী কনভার্ট করে ফেলে। এই কনভার্ট করতে গিয়ে যে প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষণ করে সেলগুলোতে, প্রোটিনের যে এই ঘাটতিটা পূরণ করে হচ্ছে গিয়ে লিভার। তাহলে বলা যাচ্ছে যে আসলে লিভার বডির মোস্টলি ফাংশন গুলোকে সবকিছু করতেছে। তো এই অ্যালবুমিন এতটাই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে অ্যালবুমিন হেল্পস দ্য বডি মেইনটেইন কলোয়েডাল অসমোটিক প্রেসার, এবং সেটি কি করে, যে টক্সিক যেটা আছে আমাদের বডির, এই টক্সিক গুলোকে আহ, এই টক্সিক গুলোকে কি বলছে, আচ্ছা, লিভার এই যে আমাদের এটা সিনথেসিস করতেছে, অ্যালবুমিনটা সিনথেসিস করতেছে, এবং এর সিনথেসিস শুধু এটা করতেছে না, যেটা এর আগেও বলেছি যে আমরা যে ড্রাগটা খাচ্ছি, ভলিউম কমানো আছে, সাথে বাড়াই দিচ্ছি, নেটে মনে হয় খুব সমস্যা করতেছে। আমরা যে প্রোটিনটা যে প্রোটিনটা আমরা গ্রহণ করতেছি, বা কার্বোহাইড্রেট গ্রহণ করতেছি, ফ্যাট গ্রহণ করতেছি, এগুলোকে সিনথেসিস করে আমাদের বডির প্রয়োজনীয় যে এনার্জি প্রোডাকশন করা, এবং অ্যালবুমিন সিনথেসিস করা, অ্যালবুমিন ক্ষুদ্র ক্ষুদ্র অ্যালবুমিন গুলোকে তৈরি করা, সিনথেসিস করা, এটা কাজ। আচ্ছা, বারবার প্রেশার হচ্ছে আমাদের যে সেলগুলো আছে, এই সেলগুলো ফ্লুইড থাকে, ওয়াটার থাকে, এই ওয়াটারের নির্দিষ্ট একটা চাপ থাকে, নির্দিষ্ট পরিমাণ থাকে, এটাকে নিয়ন্ত্রণ করতেছে এই অ্যালবুমিন, এবং কি করছে, টিস্যুগুলোতে পুষ্টি দিচ্ছে অ্যালবুমিন। শুধু তাই না, হরমোন, ভিটামিন এগুলোকে ট্রান্সপোর্ট করতেও কিন্তু হেল্প করতেছে অ্যালবুমিন। তার মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লিভারের ফাংশন কিন্তু অনেক। তাহলে আমরা যদি লিভারের ফাংশন গুলো সংক্ষেপে বলি, তাহলে কি হবে? এক নম্বর হচ্ছে সে বাইল, তারপরে কি ভিটামিন, মিনারেল, এগুলোকে কি করতেছে, এগুলোকে স্কিপ করতেছে, সিনথেসিস করতেছে, প্রোটিন সিনথেসিস করতেছে, মেটাবলিজম করতেছে, কে ফ্যাট কে, কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলোকে মেটাবলিজম করতেছে, এবং আলটিমেটলি যেটা করতেছে, আমাদের বডির যখন খাবারের দরকার হচ্ছে, তখন কিন্তু আবার লিভারে জমে থাকা যে খাদ্য কণিকা গুলো থাকে সেগুলোকে আবার ভেঙে সে বডিকে সাপ্লাই করতেছে। তো আসলে এতগুলো কথা বলার কারণটা কি? কারণ আমরা এই সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ, এটা বুঝতে গেলে আমাদের এই বিষয়গুলো আসলে বুঝতে হবে, ঘটনাটা কি ঘটতেছে। তাহলে দেখুন, লিভার যেহেতু স্টোর হাউস, তার মানে সে কি জমা করে রাখতেছে, সে গ্লাইকোজেন জমা করে রাখতেছে। গ্লাইকোজেন মানে কি? গ্লুকোজ, স্টোর হাউস হিসেবে। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো লিভার জমা করে রাখে গ্লাইকোজেন হিসেবে, গ্লুকোজ হিসেবে। বাট এই গ্লুকোজ সেটা ইনসুলিনের সংস্পর্শে এসে ইনসুলিনের দ্বারা নিজেকে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, এবং এই ফ্যাটি অ্যাসিডটা লিভারে থাকে। যদি এই ফ্যাটি অ্যাসিড লিভারে বেশি জমা হতে থাকে, তখন সে ফ্যাটে পরিণত হয়ে যায়। এই যে আমরা আস্তে আস্তে ফাংশনের দিকে, যে অ্যাবনর্মাল ফাংশনের দিকে চলে যাচ্ছি,
এই ফ্যাটি অ্যাসিড যদি বেশি দিন থাকে তবে সেক্ষেত্রে সেটা ফ্যাটে পরিণত হয়ে যায়। তাহলে কি হলো, লিভার স্টোর হাউস হিসেবে গ্লাইকোজেন বা গ্লুকোজ, গ্লুকোজ যেটা সেটাকে গ্লাইকোজেন বলা হয়, বা যেটাকে কার্বোহাইড্রেট বলা হয়, কার্বোহাইড্রেট গ্লুকোজ একই কথা। এই কার্বোহাইড্রেটকে বা গ্লাইকোজেনকে সে স্টোর হাউস হিসেবে জমা করে রাখতেছে, মানে প্রয়োজনে সে এটাকে ব্যবহার করে বডি এনার্জি দেবে। বাট আমরা যদি অধিক ক্যালোরি গ্রহণ করি বা ক্যালোরি বার্ন না করি তবে সেই ক্ষেত্রে এটা ইনসুলিনের দ্বারা পরিবর্তিত হয়ে ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাটে পরিণত হয়ে যায় এবং এই ফ্যাটটা লিভারে জমতে থাকে। দেখুন, এই যে শুরু হলো, এই ফ্যাটটা লিভারে জমতে থাকে। এই ফ্যাটটা লিভারে যখন জমে তখন লিভারে এক ধরনের প্রদাহ, ক্ষুদ্র মাইক্রো ইনফ্লামেশন হয়। খুব মাইক্রো ইনফ্লামেশন, এত ক্ষুদ্র প্রদাহ যে ব্যথা যন্ত্রণা এটা প্রাথমিকভাবে অনুভব করা যায় না, এবং এই প্রদাহ চলতে থাকে, এই প্রদাহ চলতে থাকে, খুব মাইক্রো ইনফ্লামেশন চলতে থাকে। যেহেতু লিভার অনেক বড় একটা অর্গান এবং লিভারের আপনার 3/1 অংশ যদি কার্যশীল থাকে, তারপরও বোঝা যায় না যে লিভারের কোন রকম অ্যাবনর্মালিটি এসছে। সুতরাং সেক্ষেত্রে যেটা হয়, এই ফ্যাটি লিভার যাদের, যাদের লিভারে ফ্যাট জমা হয়ে ফ্যাটি লিভার হয়, তাদের প্রাথমিকভাবে অনেক সিমটমই পাওয়া যায় না। ফ্যাটি লিভারের আবার ভাগ আছে, স্টেজ 1, 2, 3, 4, 4টা ভাগ আছে ফ্যাটি লিভারে, আল্ট্রাসাউন্ড করে এই ভাগটা করা যায়। ফ্যাটি লিভারের আরেকটা নাম হচ্ছে স্টেটোসিস। ফ্যাটি লিভারের একটা নাম হয় স্টেটোসিস, হেপাটিক স্টেটোসিস। লিভারের একটা নাম হচ্ছে কি, হেপাটিক। হ্যাঁ, লিভারের সেলগুলোকে বলা হয় হেপাটোসাইট, হেপাটোসাইট। এবং লিভার প্রদাহিত হলে এই জন্য বলা হয় হেপাটাইটিস। হেপাটাইটিস মানে কি, লিভার প্রদাহিত হওয়া। তাহলে ফ্যাটি লিভার জনিত লিভার প্রদাহিত হয়েছে, হেপাটাইটিস হয়েছে ফ্যাটি লিভার জনিত, তখন কি হয়, যে কোনো প্রদাহ মানেই বড় হয়ে যাওয়া, যে কোনো প্রদাহ মানেই সেখানে কি রক্তের কনজেশন হওয়া, যে কোনো প্রদাহ মানেই সেখানে পেইন হওয়া। তাহলে প্রাথমিকভাবে প্রথম দিকে লিভারটা যখন প্রদাহিত ইনফ্লেম হতে থাকে ফ্যাটি লিভারের প্রাথমিক দিকে, প্রথম দিকে, তখন লিভারটা কি হয়, বড় হয়, লিভারটা বড় হয়। এরপরে যেটা হয়, এই প্রদাহগুলো যখন সেরে যায়, বডির ইমিউনিটি দ্বারা অটোমেটিক সেরে যাচ্ছে, তখন কি হচ্ছে, যখন সেরে যায়, সেরে গেলে সেখানে স্কার টিস্যু গঠন করে। সেটা কি, দেখবেন আমাদের এখন যে কেটে গেছে, কেটে যাওয়ার পর ওটা হিল হয়ে যায়, হিল হয়ে গেলে ওই জায়গায় দেখবেন ওই জায়গার চামড়াটা কিন্তু আগের মতো হয় না, একটু সেটা একটু শক্ত শক্ত থাকে। হ্যাঁ, ওখানকার কিছু সেল গ্রো করে, যে সেলগুলো ঠিক এক্সাক্ট সেলের মতো নয়, এটাকে বলা হয় স্ক্যারিং। কোনো একটা জায়গায় ক্ষত শুকানোর পর বা প্রদাহ শুকানোর পর যে সেলটা গঠন করে সেটাকে বলা হয় স্ক্যারিং। স্ক্যারিং, এই স্ক্যারিং সেলটা বাড়তে থাকে। হ্যাঁ, এই অবস্থায় লিভারটাকে বলা হয় ফাইব্রোসড। তার মানে প্রথম লিভারটা কি হলো, ফ্যাট জমা হলো, ফ্যাট জমা হতে হতে প্রদাহিত ইনফ্লামেটরি কন্ডিশনে আসলো, হেপাটাইটিস হলো, এরপর ফাইব্রোসড হলো। এই ফাইব্রোসডে ফ্যাট কি হয়, প্রদাহিত করে করে ফাইব্রোসড হয়। এই ফাইব্রোস যখন অনেক বেশি হতে থাকে, মানে ইনফ্লামেশন হচ্ছে, স্ক্যারিং হচ্ছে, ফাইব্রোস হচ্ছে, ইনফ্লামেশন স্ক্যারিং ফাইব্রোস হচ্ছে, তার মানে লিভারের সেল গুলো ড্যামেজ হচ্ছে, নষ্ট হচ্ছে। লিভারের সেল গুলো, লিভারের যে হেপাটোসাইট সেল ছিল তো ড্যামেজ হতে থাকে। এই ড্যামেজ যখন অধিক মাত্রায় হতে থাকে সেটাকে বলা হচ্ছে লিভার সিরোসিস। এই পর্যায়ে এসে কি হবে, লিভারটা ছোট হয়ে যাবে। কারণ কি, যখন কোনো সেল ড্যামেজ হয়ে যায়, শুকিয়ে যায়, তখন সেটা ছোট হয়ে যায়। তাহলে প্রথমে শুরু হয় এনলার্জ বড় দ্বারা এবং লাস্ট স্টেজে এসে সেটা হয় ছোট। এটাকে আমরা বলতেছি লিভার সিরোসিস। এবং এই প্রক্রিয়াটা, এই যে লিভার সেই স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 4 পর্যন্ত ইনফার্মেটিভ কন্ডিশন থেকে শুরু করে ধীরে 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 বছরের পর বছর হইতে 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 এখন সিরোসিস পর্যায়ে আসছে, এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। আমি মনে হয় বিষয়টা বুঝিয়ে দিতে পেরেছি।
এই শুধু এইটুকু অংশ আলোচনা নিয়ে আসার জন্য পুরো বিষয়টাকে আমাদেরকে তুলে ধরতে হয়েছে। তো তাহলে আমরা ক্রনিক লিভার ডিজিজ কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন আমরা আসবো হচ্ছে গিয়ে এই ক্রনিক লিভার ডিজিজ হলে সিএলডি হলে কি সাইন সিমটম গুলো ডেভেলপ করে। তা হচ্ছে লিভারে ডাল পেইন, থ্রোবিং পেইন, স্ট্যাবিং পেইন, এটা নির্ভর করে হচ্ছে কি প্রদাহটা কি মাত্রা। ডাল পেইন কেন? হালকা হালকা এক ধরনের প্রদাহ, কারণ ওই যে বলেছি লিভার একটা অনেক বড় অর্গান, এটার 3 ভাগের 1 ভাগ থাকলেও কার্যশীল থাকে, যার জন্য পুরো লিভারটাকে পুরোপুরি ড্যামেজ করতে অনেক সময় নেয়, হ্যাঁ অনেক সময় নেয়। তো এই জন্য হালকা 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 ব্যথা হয় বা ডাল পেইন হয়। হ্যাঁ, সেন্সিটিভ পেইনের তীব্র মাত্রাটা অ্যাডভান্স লেভেলে এসে হয়। তারপরে কি, যেহেতু লিভার আমাদের কি দেয়, এনার্জি দেয়, লিভারই কিন্তু আমাদের বডিতে এনার্জি প্রোডাকশনের জন্য হেল্প করতেছে, সেখান থেকে এনজাইম নিঃসরণ করতেছে, সেখান থেকে মিনারেল হরমোন নিঃসরণ করতেছে। তার মানে কি, লিভার তার ফাংশন ঠিক মতো করতে পারছে না, কি হয়ে যেমন দুর্বল, হ্যাঁ ক্লান্তি এসে যায়, কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে যায়, ক্লান্তি এসে যায়, টায়ার্ডনেস, অয়েলিনেস, উইকনেস এগুলো চলে আসে। তারপর কি হয়, যেহেতু লিভার ওই অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন করে, যেটা আমাদের টক্সিক উপাদান। এখন এই টক্সিক উপাদান তো ব্লাডে বেড়ে যাচ্ছে, হ্যাঁ টক্সিক উপাদান তো বেড়ে যাচ্ছে, তখন কি হবে, তখন আমাদের মধ্যে বমি ভাব, বমি এগুলো চলে আসবে, টক্সিমিয়া হবে, তখন কি হবে, বমি ভাব বা বমি আসবে। জি বাবা, না বাবা কথা বলছি। তারপরে লিভার বাইল প্রোডাকশন করতে পারতেছে না, আমরা বলেছিলাম যে লিভার বাইল প্রোডাকশন করে, বাইল পিত্তরস, এই বাইলের জন্যই কিন্তু স্টুলটা কি হয়, হলদে হয়। দেখবেন যখন বাইলটা বডিতে ব্লাডে অতিমাত্রায় বেড়ে যায়, হ্যাঁ যখন অবস্ট্রাকটিভ জন্ডিস হয় তখন কিন্তু আমাদের স্কিন ইয়েলিশ হয়ে যায়, আমাদের স্ক্লেরা ইয়েলিশ হয়ে যায়, হলদে হয়ে যায়, জন্ডিস হয়ে যায়। তার মানে কি হবে, কি হবে, স্কিন হবে ইয়েলিশ, চোখের স্ক্লের হবে হলুদ, আর স্টুল হবে কি, স্টুল হবে ফ্যাকাশে হবে, হ্যাঁ পেইল হবে, স্টুল হবে পেইল কালার, এবং বডিতে কি ইচিং দেখা যাবে, ইচিং কেন, কারণ টক্সেমিয়া হচ্ছে বডিতে, তখন ইচিং চুলকানি দেখা দেবে। আর একটা বিষয় যেটা হয়, আমরা বলেছিলাম যে লিভারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বডির যে কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে এগুলোকে নিঃসরণ করা, তৈরি করা, যেগুলো রক্তকে কি করে, জমাট বাঁধায়, রক্তের ঘনত্ব বজায় রাখে। যেহেতু লিভার ফাংশন করতে পারছে তখন কি হবে, ব্লাডটা পাতলা হয়ে যাবে, কোয়াগুলেশন করতে বিভিন্ন জায়গায় গিয়ে রক্তটা কি হবে, বিভিন্ন জায়গায় ব্লিডিং, ভমিটিং এর সঙ্গে ব্লিডিং হবে, ইসোফেগাস থেকে ব্লিডিং হবে, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় দেখা যায় রক্ত জমে জমে আছে, এরকম কিন্তু এই সাইন সিমটম গুলো দেখা যায়, এবং এই সাইন সিমটমটাকে বলা হয় স্পাইডার নেভি বলা হয়। স্পাইডার নেভি, স্মল স্পাইডার শেপড আর্টারিস ক্লাস্টার অন স্কিন, চামড়ায় দেখা যায়, বিশেষ করে অনেকের হাতের তালুতে এই ধরনের, দেখা যাচ্ছে মাকড়সার পায়ের মতো এরকম বারের ছোপ দেখা যায়, এবং তার সঙ্গে বডির বিভিন্ন জায়গায় যেমন ভাবে আঘাত পেলে কালশিরা পরে রক্ত জমা হয়ে যায়, এরকম ভাবে রক্ত জমা হবে। পালমার ইরাইথেমা বলা হয়, হাতের তালুতে পালমার ইরাইথেমা। এছাড়া প্রস্রাব কেমন হবে, যেহেতু বাইল সেখানে যাচ্ছে, তার মানে প্রস্রাবটা হবে কি, একেবারে ডার্ক হবে, হলদে হবে, হলুদ হবে। এবং ফাইনালি যে বিষয়টা হয়, আমরা ওই যে বলেছিলাম লিভার কি করে, লিভার অ্যালবুমিন সিনথেসিস করে, করে টিস্যুর অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ করে। যেহেতু লিভার এই ফাংশনটা করতে পারতেছে না, অ্যালবুমিন প্রোডাকশন হচ্ছে না, হ্যাঁ সুতরাং সেখানে অসমোটিক প্রেশারের পরিবর্তন আসবে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে পোর্টাল ভেইন, যে ভেইনের মাধ্যমে ইন্টেস্টাইন থেকে স্টোমাক থেকে ব্লাড লিভারে যাচ্ছিল, সেই পোর্টাল ভেইন ব্লাড ঠিকই যাচ্ছে কিন্তু লিভারে ড্যামেজ হয়ে যাওয়ার জন্য সেলের মধ্যে ব্লাড আর ঢুকতে পারতেছে না, চাপ সৃষ্টি হবে,
পোর্টাল ভেইনের উপর চাপ সৃষ্টি হবে। চাপ সৃষ্টি হলে সেই চাপটা ব্যাকে ফিরে আসবে, তখন পেটে পানি জমা যাবে, পেটে পানি জমা হয়ে যাবে। একটা হচ্ছে কি অ্যালবুমিন কমে যাওয়ার জন্য, আর পোর্টাল ভেইনে প্রেশারের জন্য। এই দুটার কারণে কি হচ্ছে, পেটে পানি জমা হয়ে অ্যাসাইটিস হচ্ছে। অ্যাসাইটিস, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, পেটে পানি জমে, যেটা ফাইনাল স্টেজে এই জিনিসটা দেখা দেয়। তাহলে দেখুন, আমরা কিন্তু ফাংশন গুলো জানলে আমরা কি অ্যাবনর্মাল ফাংশন গুলো, প্যাথোলজি গুলো তৈরি হচ্ছে তা কিন্তু আমরা খুব ইজিলি জানতেছি। তাহলে কি হবে, প্রথম হচ্ছে এই ডান পাশে রাইট হাইপোথ্যালামাস রিজিয়ন, এই জায়গায় একটা লাল ধরনের পেইন, স্ট্যাবিং পেইন, সেখানে ব্যথা, তার সঙ্গে কি উইকনেস, দুর্বলতা চলে আসছে, লস অফ অ্যাপেটাইট, ক্ষুধা কমে যায়, স্বাভাবিক ক্ষুধা তো কমে যাবে। তারপরে ইজিলি স্যাটাইটি অফ মিল, একটুতেই পেট ভরে যাবে, একটু খেতে গেলেই তার পেটটা ভরে যাবে, ইজিলি স্যাটাইটি অফ মিল, এই ঘটনা ঘটবে। তারপরে তার মধ্যে জন্ডিস দেখা দেবে, চোখ হলদে হয়ে যাবে, স্কিন হলদে হয়ে যাবে তার মধ্যে। হ্যাঁ, এবং তার সঙ্গে যেটা হতে পারে, তার বমি, বমি ভাব, বমি, ব্লাড যায়, বমির সাথে কি ব্লাড যাবে। এই ব্লাডটা কিন্তু আসে থেকে, এই ব্লাডটা কিন্তু পাকস্থলী থেকে আসে না। এই ব্লাডটা অনেকে মনে করছে লাংস থেকে বা পাকস্থলী থেকে আসে না, এই ব্লাডটা পোর্টাল ভেইন থেকে আসে। পোর্টাল ভেইন কেন? কারণ হচ্ছে ওই পোর্টাল ভেইন যেটা সমস্ত লিভারে সাপ্লাই দিয়েছে, ওখানে পোর্টাল ভেইনের চাপের কারণে যে ছোট ছোট যে আর্টারি গুলো থাকে, ভেইন গুলো থাকে, সেগুলো কিন্তু রাপচার্ড হয়ে যায়। রাপচার্ড হয়ে গেলে সেখান থেকে ব্লিডিংটা হয়। এই জন্য বমির মাধ্যমে ব্লিডিং হয়, এবং পায়খানার মাধ্যমে কিন্তু এই ব্লিডিংটা হয়, এবং সেই ক্ষেত্রে পায়খানা খুব কালো হয়, কালো আলকাত্রার মতো বলা যায়, টারি লাইক স্টুল, আলকাত্রার মতো কালো পায়খানা হয় একেবারে। আমরা কিন্তু এই ধরনের সিমটম গুলো কিন্তু করেছি, আমরা ম্যাথমেটিক্সও করেছি, আলকাত্রার মতো কালো পায়খানা। তার সঙ্গে দুর্বলতা, টায়ার্ডনেস, টায়ার্ডনেস যেটা আমরা বলেছিলাম, হ্যাঁ, লস, ওয়েট লস, কারণ ব্যক্তি খেতে পারছে না, লিভার ফাংশন করতেছে না, প্রোটিন সিনথেসিস হচ্ছে না, হ্যাঁ, এনার্জি প্রোডাকশন হচ্ছে না, কি হবে, তার ওয়েট লস হবে স্বাভাবিক। এবং ফাইনালি যেটা হয়, তার শরীরে বিভিন্ন জায়গায় কালসিটার মতো পড়ে, এবং পেটটা ফুলে যায়, বড় হয়ে যায়, শরীরটা শুকিয়ে যায়, কিন্তু পেটটা জয় ঢাকের মতো ফুলে ওঠে। দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেজ অফ দ্য লিভার সিরোসিস। এই হচ্ছে লিভার সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজের প্যাথোলজিক্যাল প্রকাশ। এখন আমরা আসি, তা হচ্ছে এই ক্রনিক লিভার ডিজিজের কারণগুলো কি। কারণগুলো আমরা কিন্তু এখন অলরেডি বুঝে ফেলেছি কি কারণ। সেটা হচ্ছে হেপাটাইটিস, যেমন ধরুন ভাইরাল হেপাটাইটিস, যেমন হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে আমরা জানি, বডির মধ্যে থেকে খুব গোপনে গোপনে সে বডিটাকে, বিশেষ করে লিভারটাকে ড্যামেজ করতে থাকে, প্রদাহিত হতে ড্যামেজ করতে থাকে। হেপাটাইটিস বি, সি এ ধরনের ভাইরাস গুলো হেপাটাইটিস। এছাড়া অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক দুটোই হয়। যারা খুব বেশি অ্যালকোহল পান করে, যেটাকে বলা হয়েছে যে প্রতিদিন যারা 3 আউন্সের বেশি অ্যালকোহল পান করে এবং দীর্ঘ প্রায় 10 বছর যাবত পান করেছে, তাদের ক্ষেত্রে লিভার সিরোসিস হয়। সেক্ষেত্রে কেন হয়? কারণ হচ্ছে এই লিভারের যে সেলগুলো আছে, এই সেলগুলোকে প্রদাহিত করে, ব্রেকডাউন করে ফেলে, সেখানে স্কার টিস্যু গঠন করে, যার জন্য কিন্তু ওই যে স্কার টিস্যু গঠন হয়, ফাইব্রোসিস হয়, সেখান থেকে হয়ে যায় অ্যালকোহল পান করে যারা। এক, এছাড়া নন অ্যালকোহলিক কিন্তু আপনার লিভার সিরোসিস হয়, ফ্যাটি লিভার হয়, লিভার সিরোসিস হয়। কেন হয় নন অ্যালকোহলিক? কারণ হচ্ছে যে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, আমরা যে প্রোটিন খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমরা কার্বোহাইড্রেট অতিমাত্রায় গ্রহণ করি, অতিমাত্রায়। এই অতিরিক্ত ক্যালোরি আমরা গ্রহণ করতেছি, এগুলো বডি কি করবে? স্টোর হাউস জমা জমা করে রাখে। জমা করে রাখলে তো কার্বোহাইড্রেট থাকে না, গ্লাইকোজেন সেটা ইনসুলিনের
সহযোগিতায় সেটা ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়, ফ্যাটি অ্যাসিড আর ফ্যাটে পরিণত হয়ে যায়। হ্যাঁ, তো এই ফ্যাটটা যদি জমতেই থাকে তখন প্রদাহটা শুরু হয়ে যায়। এই জন্য যারা যারা বেশি কার্বোহাইড্রেট খাচ্ছে বা বেশি ফ্যাট খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লিভার, ফ্যাটি লিভার এবং ফ্যাটি সিরোসিস হয়ে যায়। সুতরাং আমাদের আহ এই যে কজগুলো, এই কজগুলোর মাধ্যমে আমরা জানলাম যে এটা কিভাবে হচ্ছে। এছাড়া এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার কারণে হতে পারে। হ্যাঁ, কিছু কিছু মেডিসিন ইউজের ফলে হতে পারে, কিছু টক্সিক কেমিক্যাল ইউজের জন্য হতে পারে। এরকম ভাবে বেশ কিছু কারণে হতে পারে। তবে সাধারণত এই বিষয়গুলো যেগুলো আমি আলোচনা করলাম এগুলো হচ্ছে লিভার ড্যামেজ বা লিভার সিরোসিসের মূল কারণ। এখন এই সিমটমটা সাধারণত ডেভেলপ করে আপনার কতটা আক্রান্ত হয়েছে, মানে লিভারটা কতটা আক্রান্ত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসলে কি ধরনের সিমটম গুলো ডেভেলপ করবে। তবে একটা বিষয়, যদি সিভিয়ারিটি হয়ে যায় তখন কিন্তু ওই যে অ্যাসাইটিস যেটা হয়, হ্যাঁ অ্যাসাইটিস এর সঙ্গে লিভার ফেলিয়ার সঙ্গে সঙ্গে কিডনি ফেল করতে পারে। কেন কিডনি ফেল করবে? কারণ হচ্ছে যে দেখুন, লিভার কি করতেছে, ইউরিয়া প্রোডাকশন হেল্প করতেছে। লিভার এখন টক্সিনটা বেড়ে গেছে, বডির মধ্যে টক্সিটি বেড়ে গেছে, তখন কিন্তু কিডনির উপরে কিন্তু আপনার একদিক দিয়ে আমাদের যে নিউট্রিশনের ঘাটতি হবে, হ্যাঁ সেখানে আহ যে ক্যালোরি ঘাটতি হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, আর একদিক দিয়ে ইউরিয়াটা বেড়ে যাচ্ছে। সেই ইউরিয়াকে যে কিডনি পাস করবে সেটা অতিমাত্রায় বেড়ে যাচ্ছে, এই টক্সিনটা বেড়ে যাচ্ছে, এই সমস্ত কিছু মিলে লিভার ফেল করে সেখানে কিডনি কিন্তু ফেল করতেছে। তো লিভারের সঙ্গে আসলে অনেক কিছু রিলেটেড, এবং এই সমস্ত বিষয়গুলোই আমরা আমাদের ম্যাথমেটিকা এবং রেপার্টরিতে পেয়ে থাকি। সেই বিষয়গুলো আমরা দেখবো যে আমাদের ম্যাথমেটিকা রেপার্টরিতে এই বিষয়গুলো কিভাবে আছে। তার আগে আমি আপনাদেরকে এই লিভার সিরোসিস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটা আপনাদেরকে জিজ্ঞেস করবো। যদি প্রশ্ন থাকে তার আরেকটা কিছু বলে রাখি, আমরা আসলে এই কি ধরনের টেস্ট গুলো করবো, কি ধরনের টেস্ট গুলো আমরা আসলে করব। হ্যাঁ, লিভার সিরোসিস ডায়াগনোসিস কি টেস্ট করবো? এক, আল্ট্রাসাউন্ড করবো। আল্ট্রাসাউন্ড করলে কিন্তু সেখানে লিভারে ইসোজেনিসিস বোঝা যায় এবং কোন স্টেজ ফ্যাটি লিভার কোন স্টেজ বোঝা যায়। আমরা ফাইবার স্ক্যান করতে পারি, আমরা এইচজিপিটি এইচজিওটি এই দুটো আমরা টেস্ট করতে পারি। এইচজিপিটি এবং জিএটি এই দুটো টেস্ট করলে কিন্তু সাধারণত এইচজিপিটি বেড়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে লিভারের ফাংশনিং আসলে ভালো না। তারপর আমরা সিরাম বিলিরুবিন করতে পারি। হ্যাঁ, সিরাম বিলিরুবিন। এছাড়া আমরা সিবিসি করব। তারপরে যেটা অন্যান্য যে টেস্ট গুলো আছে, যেমন আপনার আল্ট্রাসাউন্ড করলে যদি অ্যাসাইটিসটাও কিন্তু বোঝা যায়। এবং শুধু তাই না, যেহেতু আমরা লিভারের সাথে আপনার কিডনির সম্পর্ক আছে, ইউরিয়ার সম্পর্ক আছে, এখানে আমরা ইউরিয়ার যে টেস্টটা আমরা করব, যে সেরাম ইউরিয়া কি পরিমাণ, এটা কিন্তু আমরা চেষ্টা করতে পারি। এই টেস্টগুলো করে মোটামুটি আমরা কিন্তু লিভারের এই বিষয়গুলো দেখতে পারি। এছাড়া লিভারের যে বায়োপসি যেটা আছে, বায়োপসি করে, কেননা ফাইনাল অবস্থায় যেটা হয় লিভার সিরোসিসের পরবর্তীতে ক্যান্সারের দিকে টার্ন করে, আমরা বায়োপসিটাও করতে পারি। আর এই লিভার সিরোসিস যখন যারা নিয়ে আসে তাদের যে সিমটম গুলো আছে, যেমন আমি দেখেছি, আমি আউটডোরে যখন রোগী দেখি দেখি যে খুব মিনিমাম কিছু সিমটম নিয়ে আসে। একজন মানুষ আসছে, একটা বয়স্ক মানুষ বা মধ্য বয়স্ক মানুষ, সে বলতেছে অনেকদিন যাবত আমার রুচি নাই, বা একটুতে পেট ভরে যায়, শরীরটা দুর্বল লাগতেছে অনেকদিন যাবত। এই দুই একটা সিমটম বলছে। আবার অনেককে দেখা যাচ্ছে কি খুব মোটা হয়ে গেছে, তার সঙ্গে তার পেটে প্রচুর গ্যাস হচ্ছে, তার সঙ্গে তার যে
খাবারের প্রতি আগ্রহটা কমে গেছে, হ্যাঁ, এরকম কন্ডিশন নিয়ে আসে। এবং এর আনুষঙ্গিক কিছু লক্ষণও কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। যেমন দেখি যে অনেকের ফেসের মধ্যে দাগ পড়ে যায়, ব্রাউন স্পট যেটাকে বলা হয়, স্কিনের মধ্যে একটা দাগ পড়ে গেছে, ব্রাউন স্পট। লিভার সমস্যা হলে কিন্তু এই স্পটটা প্রায় দেখা যায়। তার সঙ্গে যে আনুষঙ্গিক লক্ষণগুলো আমরা বললাম, আর যখন স্পষ্টত স্কিনটা ইয়েলোইশ হয়ে যায়, যখন পায়খানাটা একটা ফ্যাকাশে হয়ে যায়, যখন বমি হচ্ছে, রক্ত বমি, পায়খানার সাথে প্রচুর রক্ত যাচ্ছে, তার সঙ্গে যখন বডিতে বিভিন্ন ছোপ 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 পড়েছে, ব্লাডের স্পট পড়েছে, হ্যাঁ, ওই সময় তো আমরা বুঝতে পারি অ্যাসাইটিক পেটটা ফুলে গেছে। এখন ব্লাড ঠিকই স্টোমাক থেকে ইনস্টেন্ট আসতেছে, বাট লিভার সিস্টেমের জন্য ব্লাডটা কিন্তু সেলে প্রবেশ করতে পারছে না, তখন সেখানে চাপ সৃষ্টি হয়। তো এই যে চাপটা যখন সৃষ্টি হচ্ছে, এই চাপটার কারণে কি হচ্ছে, এই চাপটার কারণে যে ছোট ছোট গালিগুলো আছে সেগুলো রাফটার হয়ে যায়। রাফটার হয়ে গেলে তখন ব্লিডিং হয়। হ্যাঁ, একটা বিষয়। এর সাথে যেটা হয়, আর একটা বিষয় ঘটে, কমপ্লিকেশন, যেটা বলেছি এর আগে, যে কিডনি ফেলিওর হয়ে যায়। হ্যাঁ, কিডনি ফেলিওর এবং টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে, যেহেতু এই লিভারের যে ফাংশনগুলোর সঙ্গে কিন্তু সেখানে গ্লুকোজকে মেটাবলিজম করা, ইনসুলিনকে কাজে লাগানো, এখানে লিভারের গুরুত্বপূর্ণ একটা ফাংশন রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা সেটা ডেভেলপ করতে পারে। এইগুলো মোটামুটি ফ্যাটি লিভার বা লিভার সিরোসিস, ক্রনিক লিভার ডিজিজ, সিএলডি কি, সিএলডি কেন হয়, কিভাবে হয়, এর সিমটম গুলো কি, কমপ্লিকেশন কি, ল্যাব ডায়াগনোসিস কি, এরকম মোটামুটি আলোচনা। এখন এটার কি ম্যানেজমেন্ট, কি ট্রিটমেন্ট আমরা যাব। তার আগে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি যে এই বিষয়টা আমি সহজ বোধগম্য করতে পেরেছি কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমার একজন পেশেন্ট আর কি, মানে আমি এখনো কিছু চিকিৎসা দেইনি, তার হচ্ছে লিভারে, মানে লিভারটা নাকি তার বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তার টিউমার বলতেছে, এখন টিউমারটা মেলিগন্যান্ট পর্যায়ে যাচ্ছে নাকি, সে পর্যায়ে কি এটা লিভার সিরোসিসে যাওয়ার সম্ভাবনা আছে? এটা মানে এটার মেলিগন্যান্টে গিয়েছে, বাট ওটা কি ইয়েতে লিভার সিরোসিসের সম্ভাবনা আছে? জি আছে, টিউমার দ্বারা সেল ড্যামেজ হতে পারে। আচ্ছা, তার আস্তে আস্তে মানে ইয়েটা বড় হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, লিভারটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ লিভার বড় হচ্ছে মানে ইনফ্লামেশন হচ্ছে, প্রদাহ হচ্ছে। হ্যাঁ, প্রদাহ আচ্ছা লিভার সিরোসিসের একদম প্রথম দিকে বড় হয়ে যেতে থাকে, তারপরে আচ্ছা ফাইবার্স গঠন হয়, তারপরে আপনার সিরোসিস হয়ে যায়। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে তাকে কিভাবে, হ্যাঁ সেক্ষেত্রে তাকে কি কি হিসেবে চিকিৎসা দেওয়া যাবে, কিভাবে দেওয়া যেতে পারে, মানে টিউমার মানে ক্যান্সারের বা না লিভার সিরোসিস এর এটা কোন টাইপ থেকে আরম্ভ করা যেতে পারে? না না, সেক্ষেত্রে আমাদের লিভার টিউমার তো বড় কথা না, আমাদের দেখতে হবে তার কি সাইন সিমটম ডেভেলপ করেছে, রোগীর মায়োজমেটিক অবস্থাটা কি, কেন ডেভেলপ করো, কনস্টিটিউশনটা কি। হ্যাঁ, সেগুলো অনুযায়ী অ্যাজ এ হোল আমাদেরকে ট্রিটমেন্টটা দিতে হবে। আমরা যদি অ্যাজ এ হোল ট্রিটমেন্টটা দিতে পারি, তাহলে কিন্তু রোগী টিউমারটাও ছোট হয়ে আসবে, এবং যতটুকু মানে ড্যামেজ হয়েছে, হ্যাঁ, প্রাথমিক জি, পর্যায়ে যতটুকু হয়েছে সেটা কিন্তু আবার রিভার্স করবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আল্ট্রাসাউন্ড করতে হবে, ইউএসজি অফ দ্য হোল অ্যাবডোমেন করতে হবে। হোল অ্যাবডোমেন জি, করলে সবই চলে আসে, আল্ট্রাসাউন্ড। এরপরে কি, ফাইব্রোস্ক্যান করতে পারি আমরা। হ্যাঁ, তারপরে এইচজিও টেস্ট আমরা করতে পারি। তারপরে আমরা করতে পারি আপনার এই
বিলিরুবিন টেস্ট, সেরাম বিলিরুবিন, তারপরে সেরাম ইউরিয়া, এরপরে আমরা মাইক্রো অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন টেস্ট, এগুলো আমরা করতে পারি। এই টেস্টগুলো করে মোটামুটি আমরা কিন্তু লিভার সিরোসিসটা ডায়াগনোস করতে পারি। আচ্ছা, তো তার 2 মাস আগে জন্ডিস এবং নিউমোনিয়া হয়েছিল। জি, তার কিন্তু 2 মাস আগে জন্ডিস এবং নিউমোনিয়া হয়েছিল। জন্ডিস হয়েছিল? জি জি হ্যাঁ, জন্ডিস ডেভেলপ করতেই পারে, জি। কারণ ওই যে বললাম যে লিভার কি করে, লিভার বাইল প্রোডাকশন করছে, হ্যাঁ, এবং সেটাকে এক্সক্রিট করছে। তো সেখানে আপনার টিউমার জনিত কারণে অবস্ট্রাকশন যখন তৈরি হবে তখন তো জন্ডিস ডেভেলপ করবে। আচ্ছা, পাপ্পি যেন কি বলছেন? ঠিক আছে, থ্যাংক ইউ জি স্যার। স্যার, ওই যে আপনার কথা প্রসঙ্গে যেটা বলতেছিলেন যে আমরা যখন দেখি যে ওই লিভার যখন এক্সেসিভ ফ্যাট মেটাবলিজমের জন্য যখন ইনসুলিন করতে থাকে, সেক্রেশন করতে থাকে, তখন তার এটা ফাইব্রোসিস পর্যায়ে যেতে পারে বা হচ্ছে আমাদের লিভারটা তার কার্যকারিতা হারাতে থাকে। এখন যেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস হয়ে গেছে তাদের তো ইনসুলিন সেক্রেশন ডিসেবল হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আমাদের লিভারটা সেফ থাকে কিনা? আসলে তো লিভারের শুধু একটা ফাংশন না, লিভারের মাল্টিপল ফাংশন। আপনার ডায়াবেটিস জনিত কারণেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন ক্ষতিগ্রস্ত হতে পারে? কারণ হচ্ছে যে যে গ্লুকোজ যে গ্লুকোজটা আমরা গ্রহণ করছি, এই গ্লুকোজটা কি করছে, সেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, ইনসুলিন হেল্প করছে এই গ্লুকোজটা পাঠাতে। এখন এই গ্লুকোজটা যদি ব্লাডে অতিরিক্ত মাত্রায় থাকে তখন কি হবে, সেটা আবার ব্যাক করবে লিভারে। লিভারে ব্যাক করলে তখন লিভারে আবার জমা হবে ফ্যাটি অ্যাসিড হিসেবে, ওই সেটা আবার ফ্যাটে পরিণত হয়ে যাবে। অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী, যাদের কন্ট্রোলে নাই, সুগার লেভেলটার কন্ট্রোলে নাই, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাটি লিভারের পসিবিলিটি থাকে। শুধু তাই না, তাদের কিন্তু কিডনিও আপনার ড্যামেজ হওয়ার পসিবিলিটি থাকে। লিভার এবং কিডনি উভয়ই ড্যামেজ হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায় সেক্ষেত্রে। থ্যাংক ইউ স্যার। জি, হ্যাঁ বলো। বর্তমানে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আছে, দেখা যাচ্ছে বিভিন্ন রকম ক্রনিক ওষুধ খেয়ে, সেটা হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, ক্রনিক ওষুধ খেতে খেতে তার লিভার ফাংশনে অনেকটা সমস্যা দেখা দেয়। তখন আসলে ক্লিনিক্যাল রিপোর্ট করলে তেমন কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না, কিন্তু সে দিন দিন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে হলদে ভাব চলে আসতেছে, এই ধরনের অনেকগুলো সিমটম দেখা দেয়। আসলে এই ক্ষেত্রে আসলে পরীক্ষাতে কেন ফাইন্ড আউট হয় না? এক্ষেত্রে আসলে মাধ্যমটা দায়ী নাকি না আসলে লিভারের প্রাথমিক স্টেজ গুলো ড্যামেজ ড্যামেজ হয়, এখানে এখানে আসলে অন্য কোনো কিছু দায়ী? থ্যাংক ইউ। আমি প্রশ্নটা স্পষ্ট বুঝতে পারিনি। সাগর দাদা কি বুঝতে পেরেছেন উনি কি প্রশ্ন করেছেন? প্রশ্নটা আর করুন, ইব্রাহিম খলিল স্যার। হ্যাঁ, স্যারের কাছে যে আমার প্রশ্নটা সেটা হলো যে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে, দেখা যাচ্ছে যে এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক বিভিন্ন রকম পেটেন্ট ওষুধ, মানে বিশেষ করে ভিটামিন জাতীয় ওষুধ খেয়ে লিভারে অনেক ক্ষতি করে ফেলেন, কিন্তু ক্লিনিক্যালি পরীক্ষা করলে কোনো রিপোর্টে আসে না যে তার এসজিপিটি বা এসজিওটি সবকিছু নর্মাল, অ্যালকালি ফসফেটও নর্মাল থাকে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ওষুধ খাওয়ার কারণে তার রুচি চলে গেছে, পায়খানার সমস্যা দেখা দিয়েছে, চোখ হলুদ হয়ে গেছে, শরীর সবসময় মেসমেস করে, এদের অনেকগুলো সিমটম চলে আসে, কিন্তু কেন পরীক্ষাতে কেন কোনো সমস্যা ধরা পড়ে না? এর কারণটা কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর কারণ হচ্ছে ওই যে লিভারের আপনার 1/3 অংশ ক্রিয়াশীল থাকলেও লিভারের শরীরের পুরো ফাংশনটা চালিয়ে যেতে পারে। কারণ তো এইটাই, হ্যাঁ, কিছু কিছু অংশ ড্যামেজ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট লিভারের দেখা যাচ্ছে 2 ভাগ অংশ ভালো আছে বা 1 ভাগ অংশ ভালো আছে, যার জন্য পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যাচ্ছে আপনার এইচজিপিটি নর্মাল। আমি এমন লিভার সিরোসিসের রুগী দেখেছি যে যাদের এইচজিপিটি নর্মাল বাট লিভার সিরোসিস, অনেক রুগী আছে এইচজিপিটি নর্মাল, সেরাম বিলিরুবিন নর্মাল বাট লিভার সিরোসিস। লিভার কি নিজেকে রিকভারি করতে পারে? যে লিভারে একবার হয়তো ড্যামেজ হয়ে গেল,
কিন্তু দেখা যাচ্ছে তার স্বাভাবিক লাইফস্টাইল মেনে চললো, আমাদের সাথে কিছু মেডিসিন দিলাম, এতে কি নিজে নিজে আস্তে আস্তে রিকভারি করতে পারে না, যতটুকু ড্যামেজ হয়েছে এটা লাইফের জন্য ড্যামেজ হয়ে গেছে। জি জি। লিভার যদি কারো একটু ড্যামেজ হয়ে থাকে, যেমন থার্ডের 1 ভাগ ড্যামেজ হইলো, হয়তো 3 ভাগের 1 ভাগ ড্যামেজ হয়ে গেলো বিভিন্ন কারণে, এখন লিভার কি নিজেকে রিকভারি করতে পারে কিনা, এই ড্যামেজ অংশটুকু বিভিন্ন আবার পুনরায় স্বাভাবিক হতে পারে কিনা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা নির্ভর করে আসলে কতটা ড্যামেজ হয়েছে সেটার উপরে। যদি একেবারে সিরোসিস্ট পর্যায়ে চলে যায়, হ্যাঁ, ফাইব্রোসড হয়ে সিরোসিস পর্যায়ে চলে গেছে, তবে সেই ক্ষেত্রে আপনার ওটা রিভার্স করে না। আর যদি কোথাও চলতেছে কিছুটা ফাইব্রোসড হয়েছে, তবে সেক্ষেত্রে সেটাকে রিভার্স করা সম্ভব হয়। হ্যাঁ, সেক্ষেত্রে কিছুটা রিভার্স করা সম্ভব হয়। এমনকি লিভারে থ্যাংক ইউ স্যার। কিছু অংশ কেটে ফেললেও সেটা আবার নতুন করে সেখানে নতুন সেল তৈরি হয় লিভারে। এই জন্য লিভার সার্জারি এই এই মেকানিজমের জন্যই লিভার সার্জারিতে লিভার কিছু অংশ কেটে ফেলে তখন নতুন করে ওখানে আবার নতুন সেল গজায়, নতুন সেল জন্ম হয়। স্যার একটা প্রশ্ন ছিল। জি। স্যার যারা ডায়াবেটিক পেশেন্ট অনেকেই হচ্ছে ইনসুলিন নিচ্ছে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, তো ডায়াবেটিস কন্ট্রোলের জন্য যে ইনসুলিনটা নিচ্ছে, তো তখন তাদের এই যে অতিরিক্ত ইনসুলিন দেহে প্রবেশ করাচ্ছে, এটা কি আমাদের লিভারের জন্য ক্ষতিকর কিছু বা আমাদের অন্যান্য অর্গানের জন্য ক্ষতিকর কিছু? আসলে বডির নর্মাল যে ইনসুলিন আর বাইরে থেকে ইনসুলিন অবশ্য পার্থক্য আছে। তবে চিকিৎসকরা বলে থাকেন যে আসলে ইনসুলিন বডির জন্য ভালো, মানে ওই যে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার চেয়ে ইনসুলিন ভালো, ইনসুলিন অর্গান গুলোকে ভালো রাখে। রিসার্চে এমনটাই দেখা দিয়েছে। তো আহ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স হয়ে যাওয়া, তারপরে আপনার প্যানক্রিয়াসের প্রদাহ ইত্যাদি নানা রকম ফাংশন একে অন্যের সাথে জড়িত রয়েছে। তো সেই ক্ষেত্রে ইনসুলিন আসলে লিভার বাইরে থেকে ইনসুলিন নেওয়া হয়, যদি সেটা গ্লুকোজকে কন্ট্রোলে রাখে, তবে সেক্ষেত্রে মনে হয় না যে লিভারের উপরে খুব একটা এফেক্ট ফেলবে। হ্যাঁ, এমন কিছু আমি পাই নাই, অথবা রিসার্চ বলে হয়তো আরো কিছু পাওয়া যাবে, সেটা আমারও হয়তো অজানা রয়েছে। তবে এখন পর্যন্ত আমি কিছু পাই নাই এরকম যে ইনসুলিন নিলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, বরঞ্চ আরো অর্গানগুলো ভালো থাকে, এমনটাই পাওয়া গিয়েছে। ধন্যবাদ স্যার। ঠিক। টাইপ টু ডায়াবেটিস সম্পর্কে আমরা আরেকদিন আলোচনা করব, যেহেতু এটা টাইপ টু ডায়াবেটিস কিন্তু আমরা যে ডায়াবেটিস মেলাইটাস যেটাকে বলা হয়, এটা অনেক বড় একটা পার্ট। আমরা ইনশাআল্লাহ নেক্সট কোন একটা প্রোগ্রাম করব, তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। স্যার আমাদের এই যে শশীনাথ স্যার একটা প্রশ্ন করেছেন, বিলিরুবিনের কাজ কি, কেন বাড়ে, কমে, কি ক্ষতি হয় এতে, স্যার একটু বলবেন দয়া করে। জি জি, বিলিরুবিনের কাজ। বিলিরুবিনের কাজ, বিলিরুবিনের কাজ কি, কেন বাড়ে, কমে, কি ক্ষতি হয় এতে, স্যার একটু বলবেন দয়া করে। আচ্ছা, বিলিরুবিন, জি স্যার। জি জি, আমাদের যে বাইল সল্ট আছে, এই বাইল সল্টটা ফাংশনটা কি, বাইল প্রোডাকশন করে বাইল সল্ট, এই বাইল সল্ট এবং বাইলের যে ফাংশনটা কি সেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে ফ্যাট মেটাবলিজম করে। হ্যাঁ, ফ্যাটকে মেটাবলিজম করতেছে। তো এই যে ফ্যাটকে মেটাবলিজম করতেছে, মেটাবলিজম করে সেখানে এনার্জি উৎপাদন করতেছে বডিতে। এখন এই জায়গাটায় যদি হ্যাম্পার্ড হয়, এই জায়গাটায় তখন কি হবে, এই জায়গাটা হ্যাম্পার্ড হলে তখন বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়। বিলিরুবিনের মাত্রা যখন বেড়ে যায়, তো এই বিলিরুবিনটা ইয়েলোইশ কালার, তখন আমাদের স্কেলেরা হলুদ হয়ে যায়, স্কিন হলুদ হয়ে যায়, বডির মধ্যে টক্সিসিটি শুরু হয়ে যায়, তখন বমি ভাব, বমি, ক্ষুধাহীনতা, উইকনেস, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। কিন্তু বিলিরুবিন উপর নির্ভরশীল স্কুলের কালার।
ওয়েস্ট প্রোডাক্ট, স্টুল যদি ফ্যাকাশে হয়ে যায় তার মানে কি ব্লাডে বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। ব্লাডে বিলিরুবিন যখন বেড়ে যায় তখন কিন্তু ইউরিনটা হলুদ হয়ে যায়, আমাদের স্কলারও হলুদ হয়ে যায়, তারপরে পায়খানা ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, কারণ এই টক্সিক উপাদানটা বের হচ্ছে না। আচ্ছা, তাহলে কি নেক্সট বিষয়ে চলে যাব? স্যার একটা প্রশ্ন ছিল, ক্ষুধা লাগলে মাথার দুই পাশ ধরে যায় এবং শারীরিকভাবে দুর্বলতা দেখা দেয় প্রচন্ড, যতক্ষণ পর্যন্ত না খাওয়া গ্রহণ করা হয়। এটা কি কোনো লিভারের প্রবলেমের কারণে হতে পারে? জি জি, এটা হতে পারে লিভার প্রবলেম। জি, থ্যাংক ইউ। এটা হতে পারে। এটা কারণ হচ্ছে কি আপনার এখানে মেটাবলিজম কিছু বিষয় আছে এবং ভ্যাগাস নার্ভের একটা সম্পর্ক আছে, এবং লিভারের প্রবলেম হলে এই সিম্পটমটা অ্যারেস্ট করতে পারে। তো থ্যাংক ইউ।